ড্রামার শুরুতেই আমরা দেখি লিলিকে যে খুবই বিষণ্ণ অবস্থায় থাকে। সেদিন ছিল নিউ ইয়ার, যেদিনটা সাধারণত সবার জন্য আনন্দের হয়, কিন্তু লিলি জানতো না এত আনন্দের এই দিনটাই তার জীবনের সবচেয়ে অনুতাপ আর দুঃখে ভরা দিনে পরিণত হতে চলেছে। কারণ সেদিনই সে তার ছেলেকে হারিয়েছিল। এরপর লিলি তার স্বামী জাওকে ফোন করতে থাকে, কিন্তু জাওয়ের ফোন বারবার রিং হচ্ছিল, সে ধরছিল না। লিলি বুঝে উঠতে পারছিল না জাও আদৌ তাকে ভালোবাসে কিনা। তার মনে পড়তে থাকে অতীতের অনেক মুহূর্ত যখন তারা একসঙ্গে বাইরে যেত। সেই সময় জাও প্রায়ই তার ছেলের ওপর চিৎকার করত এবং বলতো, আমি তোমার বায়োলজিক্যাল বাবা নই, তাই আমার সঙ্গে এত ফ্রি হয়ে কথা বলবে না। এরপর আমাদের সেই সময়ের ঘটনাও দেখানো হয় যখন তাদের একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। লিলি তখন জাওকে ফোন করলেও জাও তাকে হাসপাতালে যেতে বলে এবং জানায় যে সে খুব কাজে ব্যস্ত। এর মাঝেই লিলি তার ফোনে ইন্টারনেট চেক করে এবং একটি পোস্ট দেখতে পায়। সেই পোস্টটি করা হয়েছিল তার বোন ডেজি দ্বারা। পোস্টে দেখা যায় ডেজি জাওয়ের সঙ্গে রয়েছে এবং সেখানে লেখা ছিল, এটাই আমার বছরের সবচেয়ে সেরা নিউ ইয়ার, কারণ আমি এটা আমার সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে উদযাপন করছি। এই পোস্ট দেখে লিলি বুঝে যায় তার স্বামীর সঙ্গে আর থাকার কোনো মানে নেই। সে কমেন্টে তাদের হ্যাপি নিউ ইয়ারের সঙ্গে সঙ্গে হ্যাপি ম্যারেজও বলে দেয়। এই কমেন্টটি পড়ে ফেলে যাও। এরপর সে সঙ্গে সঙ্গে লিলিকে ফোন করে। এরপর যাও বলতে শুরু করে, এত ছোট একটা ব্যাপার নিয়ে তুমি এমন কেন রেগে যাচ্ছ? নর্মালি তোমার বোন ডেজি অনলাইনে খুশি হয়ে কিছু পোস্ট করেছে, এতটা সার্কাজম করে কমেন্ট করার কোনো দরকার ছিল না। এরপর যাও জিজ্ঞেস করে, তুমি কখন এখানে পৌঁছাবে? তখন লিলি তাকে জানায় যে সে আর সেখানে আসবে না। এই কথা শুনে যাও রেগে যায়। সে বলে, আমার পরিবারের সবাই তোমার জন্য অপেক্ষা করছে যাতে আমরা সবাই একসাথে বসে খেতে পারি, আর তুমি এখানে নাটক করছো। লিলি বলে, তুমি যা খুশি করতে পারো। যাও তখন বলে, তোমার ব্যবহার দিন দিন খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আমি তোমার সাথে বিয়ে করতেই অস্বীকার করব। লিলি শান্তভাবে বলে, ঠিক আছে, তাহলে এটা আমার জন্যই ভালো, আর এখন সময় এসে গেছে আমাদের ব্রেকআপ করে নেওয়ার। এই কথা বলেই সে ফোন কেটে দেয়। যাও পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না লিলি কেন এমন সিদ্ধান্ত নিল। এরপর আমাদের দেখানো হয় আসলে কি ঘটেছিল। আমরা দেখি যাও লিলি আর তার ছেলে এরিককে নিয়ে যাচ্ছে। তিনজনেই জাওয়ের বাড়ির দিকে যাচ্ছিল। এরিক আর লিলি দুজনেই তখন খুব এক্সাইটেড ছিল। ঠিক সেই সময়েই জাওয়ের ফোনে ডেজির কল আসে। ডেজি তাকে জানায় যে তার পেটে খুব ব্যথা করছে। এই কথা শুনে যাও হঠাৎ করে খুব জোরে ব্রেক কষে। তারপর সে লিলি আর এরিককে গাড়ি থেকে নামতে বলে। লিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কি বলতে চাইছো? আমরা তো তোমার বাড়িতেই যাচ্ছি যাতে তোমার মা বাবার সঙ্গে আমাদের বিয়ের কথা বলতে পারি। যাও বলে, তোমরা আগে সেখানে পৌঁছে যাও, আপাতত আমাকে ডেজির কাছে যেতে হবে। তুমি কি শোনোনি? ওর পেটে খুব ব্যথা করছে। এরপর লিলি যাওকে বলে, তাহলে আমরা কি করব? আমরা সেখানে পৌঁছাবো কিভাবে? যাও বলে, এটাই রাস্তা, সহজেই কোনো না কোনো ট্যাক্সি পেয়ে যাবে। লিলি তখন তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি কি রাস্তাটা দেখেছো? চারিদিক একদম শুনশান, দূর দূরান্তেও কোনো সাধারণ বাইক পর্যন্ত দেখা যাচ্ছে না। তাহলে তোমার কিভাবে মনে হচ্ছে যে আমরা ট্যাক্সি পেয়ে যাব? এই সময় এরিক যাওকে ড্যাড বলে ডাকে, কিন্তু যাও সঙ্গে সঙ্গে তার উপর চেঁচিয়ে ওঠে, এখনো তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হয়নি, আর তুমি আমার বায়োলজিক্যাল সন্তানও নও, তাই আমাকে ড্যাড বলে ডাকবে না। লিলি তাকে বারণ করে বাচ্চাটার সঙ্গে এভাবে কথা না বলতে। এই কথা শুনে এরিক খুব ভয় পেয়ে যায়। সে নিজে থেকেই লিলিকে বলে, মম, আমি এখান থেকে নেমে যেতে চাই, আমি আপনার সঙ্গেই হেঁটে যাব। এরপর সেই নির্লজ্জ যাও লিলি আর এরিক দুজনকেই রাস্তার ধারে একা ফেলে রেখে চলে যায়। লিলি এরিককে ফুটপাতে বসতে বলে, এই বলে যে তার পা ব্যথা করে যাবে, কিন্তু এরিক বলে, না, আমি এই নোংরা ফুটপাতে বসতে পারবো না, আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে, তাহলে দাদু দিদা আমাকে পছন্দ করবে না। তখন লিলি নিজের জ্যাকেট খুলে তাকে দিতে যায়, কিন্তু হঠাৎ করেই তার হাত কাঁপতে শুরু করে।
এরিকের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। তখন তার মনে পড়ে যায় তার সব ওষুধ আর মেডিসিনের বাক্স তো গাড়ির মধ্যেই রয়ে গেছে। ভয়ে লিলি সঙ্গে সঙ্গে জাওকে ফোন করতে থাকে, কিন্তু জাও একের পর এক তার কল কেটে দেয়। এদিকে এরিকের শ্বাসকষ্ট আরো বেশি বেড়ে যেতে থাকে। লিলি আতঙ্কে কাঁপতে কাঁপতে জাওকে বারবার ফোন করছিল, কিন্তু সেই নির্লজ্জ মানুষটা একবারও তার কল ধরছিল না। আর ঠিক সেই সময়েই অসহায় ছোট্ট এরিক ধীরে ধীরে নিঃশ্বাস হারিয়ে ফেলে। সে মারা যায়। লিলি ভেঙে পড়ে, অঝরে কাঁদতে শুরু করে। এরপর গল্পটা আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে লিলি জাওকে ব্রেকআপের কথা বলছিল আর জাও তার ওপর চেঁচিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ডেজি আবার পেট ব্যথার নাটক শুরু করে দেয়। জাও লিলিকে বলে, চুপচাপ এখানে চলে আসো, এসব নাটক করা বন্ধ করো। এই কথা বলেই সে ফোন কেটে দেয়। এরপর জাও ডেজিকে নিয়ে নিজের বাড়ির ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর একজন নার্স আসে এবং লিলির হাতে তার ছোট্ট ছেলে এরিকের ছাইয়ের বাক্স তুলে দেয়। ওই বাক্সটা দেখেই লিলি ভেঙে পড়ে। সে হাউমাউ করে কাঁদতে থাকে। এই সব ঘটনার জন্য লিলি নিজেকেই দায়ী করতে থাকে। এরপর সে তার ছেলের ছবিটা নিয়ে বাড়িতে ফিরে আসে। তখন তার সন্তানের ফিউনারেলও ইতিমধ্যেই হয়ে গেছে। এরপর কয়েকদিন ধরে লিলি সেই সোফাতেই বসে থাকে, কারো সঙ্গে কথা বলে না, নিজেকে পুরোপুরি গুটিয়ে নেয়। ঠিক সেই সময় যাও সেখানে এসে বলে, এত রাতে তুমি সব লাইট জ্বালিয়ে রেখেছো কেন? সে এসে বসে পড়ে। লিলি তখন তাকে বলে, তুমি 7 দিন পরে এখানে এসেছো। যাও বলে, মনে হচ্ছে তুমি আমার ওপর রেগে আছো। ঠিক আছে। এই বলে সে লিলির কাছে এগিয়ে আসে, তাকে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু লিলি নিজে থেকেই পিছিয়ে যায়। তখন যাও রেগে গিয়ে বলে, আমাকে উপেক্ষা করার সাহস তোমার কিভাবে হলো? লিলি তখন তার মৃত সন্তানের ছবির দিকে তাকিয়েছিল আর যাও চেঁচিয়ে বলতে থাকে, তোমার মনোযোগ আসলে কোথায়? লিলি তখন যাওকে বলতে শুরু করে, সেদিন তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করলে কেন? যাও বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন? এমনিতেই ও বেচারি অনেকদিন পরে চীনে ফিরেছিল। আমি শুধু ওর খোঁজ নিচ্ছিলাম আর ওর পেটে খুব ব্যথা করছিল, তাই আমাকে ওর সঙ্গে থাকতে হয়েছিল। লিলি তাকে বোঝানোর চেষ্টা করে, কারো পেট ব্যথা হলে, মাথা ব্যথা হলে, এমনকি কেউ মরতে বসলে তখন ডাক্তারকে ফোন করা হয়। তুমি তো ডাক্তার নও যে সেখানে গেলেই ওর পেট ব্যথা সেরে যাবে। এই কথা শুনে যাও রেগে যায়। সে লিলিকে বলে যে সে অতিরিক্ত রিয়্যাক্ট করছে। এরপর যাও একটি বিয়ের সার্টিফিকেট বা ইনভিটেশন বের করে দেখায় এবং বলে, দেখো এটা আমাদের ওয়েডিং ইনভিটেশন। আমি আর বাবা আগেই তারিখ আর সবকিছু ঠিক করে ফেলেছি। তুমি এটা তোমার আত্মীয়দের দিয়ে দিও যাতে তারা সবাই বিয়েতে আসতে পারে। কিন্তু লিলি বলে, এর কোনো দরকার নেই। সে আরো বলে, অনেক হয়ে গেছে, এখন আমাদের ব্রেকআপ করে নেওয়াই ভালো। এই কথা শুনে যাও চেঁচিয়ে ওঠে, তুমি কি একটু পাগল হয়ে গেছো? যাও বলে, তুমি কি এখন এরিকের বিরুদ্ধে যাচ্ছ? তুমি জানো না এরিক কতদিন ধরে চায় আমরা দুজন বিয়ে করি, যাতে সে আমাকে ড্যাড বলে ডাকতে পারে? লিলি বলে, এরিক আর কখনো তোমাকে ড্যাড বলে ডাকতে পারবে না। যাও রেগে গিয়ে বলে, আজে বাজে কথা বলা বন্ধ করো। এই সময় লিলির মনে পড়ে যায় সেই দৃশ্য যেখানে ছোট্ট এরিক খুব যত্ন করে সাজগোজ করছিল, যাতে সে ভদ্র আর সুন্দর দেখায় এবং দাদু দিদার পছন্দ হয়। সে চাইছিল খুব তাড়াতাড়ি লিলির সঙ্গে জাওয়ের বিয়ে হয়ে যাক, যাতে সে তাকে আর আঙ্কেল না বলে ড্যাড বলতে পারে। এরিক তখন তার মায়ের কাছে এসে নিজের পোশাক নিয়ে জিজ্ঞেস করে। তার মা বলে, দেখো তুমি এমনিতেই খুব কিউট, এত সাজগোজ করার দরকার নেই। তাছাড়া বাইরে খুব ঠান্ডা, মোটা কাপড় পরা উচিত। কিন্তু এরিক মোটা কাপড় পরতে রাজি হয় না। সে বলে, না, তাহলে আমাকে মোটা দেখাবে। ওরা যেন এটা না ভাবে যে আমি মোটা আর এক্সারসাইজ করি না। বেচারি লিলি তখন মনে মনে ভাবছিল, এত ছোট একটা বাচ্চা অথচ কত কিছু না ভেবে ফেলে। কিন্তু যাও তখনও বুঝতে পারেনি যে তার ছেলে আর এই পৃথিবীতে নেই। এরপর সে চিৎকার করে এরিককে ডাকতে থাকে, কিন্তু কোথাও থেকে কোনো সাড়া আসে না। তখন যাওয়ের মনে সন্দেহ জাগে, লিলি কি তাকে রাস্তায় নামিয়ে রেখে চলে গেছে? সে তার স্মার্ট ওয়াচে কল
করার কথা ভাবছিল। ঠিক সেই সময়েই তার প্রেমিকা ডেজির কল চলে আসে। লিলিও সেই কলটা দেখে ফেলে। যাও তখন লিলির কাছে থেকে একটু দূরে সরে গিয়ে ডেজির সঙ্গে কথা বলতে শুরু করে। কলের মধ্যে যাও জানতে পারে যে ডেজিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর শুনে সে খুব অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে তড়িঘড়ি বেরিয়ে যেতে থাকে। যেতে গিয়ে তার পা ধাক্কা খায় এরিকের ছবির ফ্রেমে, আর ছবিটা নিচে পড়ে যায়। তখন লিলি বলে ওঠে, ডেজির জন্য তোমার এত চিন্তা, কিন্তু আমার জন্য তো তুমি কোনোদিনই চিন্তা করনি। এরপর আমাদের অতীতের একটি ঘটনা দেখানো হয়। একসময় লিলি খুব অসুস্থ ছিল, কিন্তু যাওয়ের তাতে কোনো মাথা ব্যথাই ছিল না, বরং তখন ছোট এরিকই তার মায়ের সবচেয়ে বেশি যত্ন ছিল। যাও তখন শুধু এই বলে চলে যায় যে তাকে একটি বিজনেস ট্রিপে যেতে হবে, আর লিলি এরিককে ধন্যবাদ জানায় তার ওষুধপত্র ঠিকঠাক করে দেওয়ার জন্য। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। যাও বিয়ের ইনভিটেশনটা টেবিলের ওপর রেখে চলে যায় এবং বলে, বিয়ের জন্য ঠিকঠাক করে রেডি হয়ে নিও। লিলি তখন তার সন্তানের ছবির দিকে এগিয়ে যায়। ছবিটা দেখে সে কাঁদতে কাঁদতে বলে, আমি জানি তোমার স্বপ্ন ছিল আন্টার্কটিকায় গিয়ে পেঙ্গুইন দেখা শেখার, কিন্তু তোমার আঙ্কেল সেই স্বপ্ন পূরণ করতে পারেনি, কারণ তার কাছে তার প্রেমিকা ছাড়া আর কারোর জন্য সময় ছিল না। কিন্তু আমি তোমার এই শেষ ইচ্ছেটা অবশ্যই পূরণ করব। এরপর লিলি নিজের অফিসের কেবিনে বসে পুরো বিষয়টা নিয়ে রিসার্চ করতে থাকে। শেষ পর্যন্ত সে একটি ভালো তারিখ পেয়ে যায় এবং ফ্লাইটের টিকিটও পাওয়া যায়। তারপর সে সেই এয়ারলাইন্সে ফোন করে নিজের টিকিট বুক করে ফেলে। এরপর সেখানে আসে আশিন। সে জানায় যে মিস্টার জাও নতুন প্রোডাক্ট লঞ্চের খুশিতে একটি ইভেন্ট আয়োজন করেছে, যেখানে লিলিকেও উপস্থিত থাকতে হবে। লিলির আসলে সেই ইভেন্টে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যাওয়ার আগে অন্তত একবার হলেও সে জাওকে একটা ভালো বিদায় জানাতে চায়। এই ভেবেই সে ইভেন্টে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। এরপর ইভেন্টের শুরু হয়। সবাই নতুন প্রোডাক্টটা নিয়ে কথা বলতে থাকে। হোস্টও সেই নতুন প্রোডাক্টের খুব প্রশংসা করতে শুরু করে। আর এই নতুন প্রোডাক্টটা আর কেউ নয়, লিলি নিজে আবিষ্কার করেছিল। হোস্ট তখন প্রোডাক্টের মালিককে মঞ্চে এসে সেটার বিস্তারিত বলার জন্য ডাকে। লিলি তখন স্টেজের দিকে এগোতে যাচ্ছিল। ঠিক তখনই যাও এসে তাকে থামিয়ে দেয়। লিলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে থামাচ্ছ কেন? আমার তো স্পিচ শুরু হওয়ার কথা। যাও বলে, তোমার স্পিচ দেওয়ার কোনো দরকার নেই। লিলি বলে, কেন? তখন যাও মঞ্চের দিকে ইশারা করে। লিলি তাকিয়ে দেখে মঞ্চে দাঁড়িয়ে আছে ডেজি। এই দৃশ্য দেখে লিলি ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, এই ওয়াচটা আমি ইনভেন্ট করেছি, তাহলে এই প্রোডাক্টের মালিক আমি। এই স্পিচটা আমি দিতে চাই, কারণ আমি এটাকে সবচেয়ে ভালোভাবে বোঝাতে পারবো। এটা আমার প্রোডাক্ট, ডেজির নয়। এই কথাই যাও বিরক্ত হয়ে বলে, এখন বেশি নাটক করো না। তুমি বানাও আর না বানাও তাতে কি আসে যায়? এমনিতেই ডেজি এই ফিল্ডে নতুন, ওকে একটু রিসোর্স আর সাপোর্ট দিতে হবে। এই কথা শুনে লিলির ভীষণ রাগ হয়ে যায়। সে যাওকে জিজ্ঞেস করে, গতকাল রাতে তুমি কি এরিককে ফোন করনি? যাও বলে, হ্যাঁ, আমি ওকে কল করতে ভুলে গিয়েছিলাম। এরপর সে লিলিকে মনে করিয়ে দেয় যে পরের দিনই তাদের বিয়ে। সে লিলিকে জিজ্ঞেসও করে, তুমি বিয়ের জন্য রেডি আছো তো? লিলি শান্তভাবে বলে, হ্যাঁ, আমি কালকের দিনের জন্য খুবই ভালোভাবেই রেডি। যাও যখন এরিককে কল করতে যায় তখন লিলি তাকে থামিয়ে দেয়। সে তখনও যাওকে জানাতে চায়নি যে এরিক আর এই পৃথিবীতে নেই। ঠিক তখনই ডেজির স্পিচ শেষ হয়। ইচ্ছে করেই পরিস্থিতি আরো খারাপ করার জন্য ডেজি এগিয়ে আসে। সে হাতে করে শ্যাম্পেনের গ্লাস নিয়ে লিলির দিকে এগিয়ে আসে এবং বলে, আমার হয়ে স্পিচ দেওয়ার জন্য থ্যাংক ইউ। কিন্তু লিলি ডেজিকে পুরোপুরি ইগনোর করে। তখন যাও ডেজির হাত থেকে শ্যাম্পেনের গ্লাসটা নিয়ে নেয় এবং তাকে খুব বেশি করে প্রশংসা করতে থাকে। এই দৃশ্য দেখে লিলির প্রচন্ড রাগ হয়ে যায়। লিলি যাওয়ের হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে পুরো ড্রিঙ্কটা শেষ করে ফেলে এবং রাগে সেখান থেকে বেরিয়ে যায়। যাও তাকে থামানোর চেষ্টা করলেও লিলি তার কোনো কথাই শোনে না। এরপর লিলি নিজের কেবিনে গিয়ে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে। এই সময় ডেজি তাকে কিছু ছবি পাঠায়। লিলি সেই ছবিগুলো একসঙ্গে করে অনলাইনে পোস্ট করে দেয়।
ক্যাপশনে সে লিখে দেয়, আমি এই কোম্পানি থেকে কুইট করছি। এই পোস্ট দেখে সবার দৃষ্টি সেদিকে চলে যায়। ইভেন্টে থাকা সবাই জাওয়ের দিকে তাকাতে শুরু করে। পোস্টটা দেখেই যাও সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের কোম্পানিতে চলে যায়। সে গিয়ে লিলির ওপর চেঁচিয়ে ওঠে, তুমি আসলে কি করছো? রাগে সে লিলির হাতটা জোরে ধরে মুচড়ে দেয়। এই সময় লিলির মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন যাও তার হাত ধরে বলেছিল কখনো তাকে ছেড়ে যাবে না। আমাদের অতীতের আরেকটা দৃশ্য দেখানো হয়, যেখানে যাও নিজের জীবন ঝুঁকিতে ফেলে লিলিকে এক গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল, কিন্তু আজ সেই মানুষটাই তার জীবন শেষ করে দিতে চাইছে। যাও কেবিনে ঢুকেই লিলির সব বাক্স ছুঁড়ে ফেলে দেয় এবং চেঁচাতে থাকে। লিলি তখন বলে, তুমি কি একবারও কৌতূহল দেখাওনি? এই ছবিগুলো আমার কাছে এলো কোথা থেকে? এরপর যাও লিলিকে সেই পোস্টটা ডিলিট করতে বলে। যাওয়ের একটাই উদ্দেশ্য ছিল লিলি যেন এই ছবিগুলো ডিলিট করে দেয়। এই নিয়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই সবাই দেখে ডেজি নাটক করতে করতে টেরেস থেকে ঝাঁপ দেওয়ার ভান করছে। এই খবর পেয়ে একজন দৌড়ে এসে সবাইকে জানায়। সঙ্গে সঙ্গে যাও দৌড়ে টেরেসের দিকে চলে যায়। এদিকে লিলি নিজের জিনিসপত্র আবার গুছিয়ে নিতে শুরু করে। সবাই ডেজিকে বোঝাতে থাকে যেন সে এমন কোনো চরম সিদ্ধান্ত না নেয়, কিন্তু ডেজি কাউকে তার কাছে আসতে দেয় না। যাও এগিয়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। তখন ডেজি স্পষ্টভাবে বলে, না, এটা সব একটা ভুল বোঝাবুঝি, আর আমি এই ভুল বোঝাবুঝি নিয়ে বাঁচতে পারবো না। লিলি যখন সেখান থেকে চলে যেতে চাইছিল, যাও তাকে থামিয়ে আবারও ছবিগুলো ডিলিট করতে বলে। শেষ পর্যন্ত লিলি ছবিগুলো ডিলিটই করে দেয়। এরপর খুব খুশি হয়ে ডেজি দৌড়ে এসে যাওকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে লিলি আরো ভেঙে পড়ে, কারণ তার মনে যে সামান্য আশা 1% হলেও ছিল, সেটুকুও এবার পুরোপুরি শেষ হয়ে যায়। সবাই তখন যাও আর ডেজির খুব প্রশংসা করতে থাকে, কিন্তু লিলি চুপচাপ সেখান থেকে চলে যায়। যাও তাকে থামায় না, এমনকি কিছু জিজ্ঞেসও করে না। এরপর আমরা পরের দিনের বিয়ের দৃশ্য দেখি। যাও পুরোপুরি রেডি হয়ে আসে এবং নিজের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড থাকে। হোস্ট এসে সবাইকে বিয়েতে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানায়। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। একই সঙ্গে আমরা দেখি লিলিকেও। সে খুব সুন্দরভাবে রেডি হচ্ছে, কিন্তু সে কোনো উজ্জ্বল বা ঝলমলে গাউন পরেনি। হোস্ট যখন ব্রাইডের এন্ট্রির ঘোষণা করে, সবাই দরজার দিকে তাকিয়ে থাকে। যাও খুব খুশি হয়ে অপেক্ষা করছিল, কিন্তু দরজা দিয়ে ঢোকে ডেজি, লিলি নয়। এই দৃশ্য দেখে কেউই কিছু বুঝে উঠতে পারে না। এরপর আমরা দেখি লিলি রেডি হয়ে নিজের লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার আগে সে বাড়ির চারপাশে একবার তাকিয়ে নেয়। তার চোখ পড়ে এরিকের ছবির ফ্রেমে। সে ছবির দিকে তাকিয়ে কথা বলতে থাকে, এই ইয়াররিং আর নেকলেসটা মনে আছে? তুমি আমার বিয়ের জন্য কিনে দিয়েছিলে, কিন্তু এগুলো আমার কাছে এতটাই স্পেশাল যে এর সামনে ওই বিয়ের কোনো মূল্যই নেই। আমি এগুলো সবসময় পরেই রাখবো। সে আরো বলে, আমি এখন তোমার স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি। এরপর সে বেরিয়ে পড়ে। যেতে যেতে সে এরিকের ঘড়িটাও হাতে পরে নেয়, যে ঘড়িটা ছিল একদম তার সন্তানের শেষ স্মৃতি, যে ঘড়িটা সে নিজেই ইনভেন্ট করেছিল। এরপর আমরা আবার বিয়ের দৃশ্যে ফিরে আসি। সেখানে দেখা যায় এক পাগল টিসি মঞ্চে উঠে ব্রাইডের জায়গায় দাঁড়িয়ে বলে, আমি কি বিয়েতে আসতে দেরি করে ফেলেছি? সবাই তাকে চেঁচিয়ে বলতে থাকে, স্টেজ থেকে নামো, ওটা ব্রাইডের জায়গা। ঠিক তখন যাওয়ের মা বাবা তাকে বলে, তুমি দেরি করে আসোনি, এমনিতেও লিলি এখনো আসেনি। এই কথা শুনে সবাই ভাবতে শুরু করে, লিলি তাহলে কোথায়? এই সুযোগে ডেজি আবার আগুনে ঘি ঢালতে শুরু করে। সে বলে, কে জানে, হয়তো ট্রাফিকে আটকে গেছে, আবার হয়তো তার খুব ঘুমানোর খারাপ অভ্যাস আছে, তাই ঘুমিয়েই পড়েছে। এই কথা শুনে যাওয়ের মা বাবা রেগে যায়। তারা বলে, এত গুরুত্বপূর্ণ দিনে কেউ কিভাবে ঘুমিয়ে থাকতে পারে? এই মেয়েটার তো কোনো শালীনতাই নেই। এমন মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে করছে কেন? এমন মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ বানাতেই পারি না। সবাই বলতে শুরু করে, এত বড় দিনে কেউ কিভাবে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটাই মিস করতে পারে? এরপর যাওয়ের মা বাবা তাকে লিলিকে ফোন করতে বলে। যাও তখন ফোন করে।
করে। ফোন করতে করতেই সে মনে মনে ভাবে, একবার বিয়েটা হয়ে যাক, তারপর তোমাকে আমি দেখিয়ে দেব। ঠিক তখন আমরা দেখি লিলি এয়ারপোর্টে পৌঁছে গেছে। সে সিকিউরিটি চেক করাচ্ছিল। এই সময় জাওয়ের কল দেখে সে ফোনটা ধরে ফেলে। ফোন ধরেই জাও চেঁচাতে শুরু করে, তুমি এখন কোথায় পৌঁছেছ? পেছন থেকে এয়ারপোর্টের ঘোষণা ভেসে আসছিল। এই আওয়াজ শুনে যাও কিছুই বুঝতে পারছিল না লিলি কি করছে। লিলি তাকে জানায় যে সে এয়ারপোর্টেই আছে। এই কথা শুনে যাও আরো বেশি রেগে গিয়ে বলে, মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ, আজ আমাদের বিয়ে, তাড়াতাড়ি রেডি হয়ে এখানে চলে আসো। লিলি ঠান্ডা মাথায় বলে, তুমি তোমার বিয়ে নিজেই নিজের সঙ্গে করো, আমি সেখানে আসছি না। যাও বলে, মজা করা বন্ধ করো। তারপর সে বলে, এরিক এখানে একজন ড্যাডকে হারাবে, এমনকি সে কাউকে ড্যাড বলেও ডাকতে পারবে না। এই কথাই জবাবে লিলি বলে, ঠিকই তো, এমনিতেই এরিক আর কখনো তোমাকে ড্যাড বলে ডাকতে পারবে না। এই কথা শুনে যাও ভীষণ রেগে গিয়ে লিলির ওপর চেঁচাতে শুরু করে। লিলি শান্তভাবে বলে, দেখো আমার ফ্লাইট দেরি হয়ে যাচ্ছে, আমি এখনই রওনা দিচ্ছি। এই কথা বলেই সে ফোন কেটে দেয়। যাও রাগে ফেটে পড়ে। সে আবার লিলিকে কল করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে লিলি তাকে ব্লক করে দিয়েছে। রাগের মাথায় যাও সবার সামনে নিজের ফোনটা আছড়ে ভেঙে ফেলে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। যাওয়ের মা বাবা তাকে বলতে শুরু করে, আমরা আগেই বলেছিলাম ওই মেয়েটা তোমার যোগ্য নয়, কিন্তু তারা জানতো না আসলে তাদের ছেলেটাই যোগ্য নয়। এই পরিস্থিতিটাকে সুযোগ হিসেবে নেয় ডেজি। সে যাওকে বোঝাতে থাকে, দেখলে তো তুমি অনেক ভালো আর যোগ্য মেয়েকে ডিজার্ভ করো। ধীরে ধীরে যাও ডেজির কাছাকাছি চলে আসে। ডেজির মনে হতে থাকে আজ হয়তো যাও তার সঙ্গেই বিয়ে করবে। ডেজি বলে, হ্যাঁ আমি তোমার সঙ্গেই আছি। এই বলে সে হাত বাড়িয়ে দেয়, কিন্তু যাও হাত বাড়িয়ে ডেজির হাত ধরার বদলে তার ফোন চাইতে থাকে। সে বলে, লিলি আমাকে ব্লক করে দিয়েছে, তুমি তোমার ফোন থেকে ওকে কল করো। ডেজি অবাক হয়ে বলে, তুমি কি একটু পাগল? ও তোমাকে ছেড়ে চলে গেছে, তবুও তুমি এখনো ওর পেছনে পড়ে আছো। যাও বলে, যা বলা হয়েছে সেটুকুই করো। শেষ পর্যন্ত ডেজি বাধ্য হয়ে লিলিকে কল করে। ডেজি লিলির কল কানেক্ট হতে দেখেই বিরক্ত গলায় বলে, আমার সামনে এসে নাটক করার কোনো দরকার নেই। ঠিক তখনই সে জাওয়ের কণ্ঠস্বর শুনতে পায়। যাও লিলিকে বলছিল, দেখো এখনই ফিরে আসো, আমি তোমাকে আর একটা সুযোগ দেব, এমনিতেও এরিক রেগে যাবে। এই কথা শুনে লিলি বিস্ফোরিত হয়ে বলে, মনে হচ্ছে তুমি এখনো কিছুই বুঝতে পারোনি। তুমি কি জানো সেদিন আসলে কি হয়েছিল? যাও অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছিল? লিলি বলে, এরিক আমাদের ছেড়ে চলে গেছে। যাও ভাবে এরিক রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। সে তখন লিলির ওপর চেঁচাতে যাচ্ছিল। ঠিক তখনই ডেজি মাঝখানে ঢুকে বলে, তুমি যাওকে কেন এত রাগাচ্ছ? তুমি কেন তাকে উত্তেজিত করছো? চুপচাপ এখানে বিয়েতে চলে আসছো না কেন? লিলি তখন বলে ওঠে, অন্যের সম্পর্কে নাক গলানোর খুব শখ না তোমার? তাহলে একটা কাজ করো, তোমরা দুজন একে অপরের সঙ্গে বিয়ে করে নাও, আর আজ থেকে আমাকে আর কখনো কল করবে না। এই কথা বলেই লিলি কল কেটে দেয় এবং সঙ্গে সঙ্গেই তাদের দুজনকেই ব্লক করে সেখান থেকে চলে যেতে থাকে। এতে যাও ভীষণ রেগে যায়। আঙ্কেল আন্টিও প্রচণ্ড ক্ষেপে ওঠে। তারা বলতে থাকে, এই মেয়েটা যদি আমাদের ডাউরি না দিত তাহলে আমরা কোনোদিনই ওই বিয়েতে রাজি হতাম না। ডেজি তখন বলে ওঠে, মনে হচ্ছে আমাদের এই বিয়েটা ক্যান্সেলই করতে হবে। সে এই বিয়েটা বাতিল করতে ভীষণ তাড়াহুড়ো করতে থাকে। আঙ্কেল আন্টিও বিয়েতে ক্যান্সেল করার কথা বলে দেয়, কিন্তু যাও তখন নিজের কোনো হুঁশে ছিল না। সে বলে ওঠে, আমি লিলিকে এভাবে চলে যেতে দিতে পারি না, আমাকে এখনই এয়ারপোর্টে যেতে হবে। এই কথা বলেই সে সঙ্গে সঙ্গে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডেজি ভীষণ রেগে যায়। সে ভাবে, এত কিছু করার পরেও এই ছেলেটা এখনো ওই মেয়েটার পিছনেই পড়ে আছে। এরপর আমরা দেখি লিলি নিজের চেক ইন করাচ্ছিল। একজন স্টাফ তাকে জিজ্ঞেস করে, আপনাকে এত মন খারাপ লাগছে কেন? কিন্তু লিলি নিজের দুঃখের কোনো কারণই তাকে জানায় না। তারপর সে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই পেছন দিক থেকে কারো চিৎকারের আওয়াজ ভেসে আসে। দূর থেকে আমরা যাওকে দেখি, সে বাড়িতে ফিরে এসেছে।
আর তখনই সে সেই ছবিটা দেখতে পায় যার ওপর কালো রঙের ফিতা বাঁধা ছিল। চীনে এর মানে হয় ওই মানুষটা আর এই পৃথিবীতে নেই। সবাই বুঝতে পারছিল না আসলে কি চলছে। এর মধ্যেই সেখানে ডেজিও পৌঁছে যায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে সে বুঝে যায় যাও ভীষণ রেগেছিল। যাও তখন এরিকের ছবিটা হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে, এটা কিভাবে হয়ে গেল? তুমি আমাকে একবারও ড্যাড বলে ডাকলে না, আর আমি তোমাকে একবারও সন বলে ডাকতে পারলাম না। এত তাড়াতাড়ি তুমি আমাদের ছেড়ে কিভাবে চলে যেতে পারলে? এই সময় যাওর মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন সে মাঝ রাস্তায় লিলি আর এরিক দুজনকেই ফেলে রেখে চলে গিয়েছিল। এদিকে লিলি তখন তাকে কল করার চেষ্টা করছিল, কিন্তু যাও তার কলটা একদমই রিসিভ করেনি। উল্টে সে খুবই রূঢ়ভাবে তাকে রিপ্লাই করেছিল। এখন যাও ভীষণ অনুতপ্ত হচ্ছিল। সে ভাবছিল, ইস, যদি আমি একবার অন্তত তার কথাটা শুনে নিতাম। তারপর তার মনে পড়ে যায় সেই ইভেন্টের আগের সন্ধ্যার কথা, যেদিন সে লিলিকে বাড়িতে ডিনারের জন্য ডাকছিল, কিন্তু সেদিন লিলি হঠাৎ ব্রেকআপের কথা বলে দিয়েছিল। যাও তখন খুব আফসোস করতে থাকে। সে বুঝতে পারে লিলির কথা শুনতে না চাওয়ার কারণেই সে বুঝতেই পারেনি লিলি আসলে কি ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। এরপর তার মনে পড়ে যায় আরও কিছুক্ষণ আগের কথা, যখন লিলি তাকে বলেছিল এরিক এখন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। তখন যাও ভেবেছিল এরিক হয়তো বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু সে এটা বুঝতেই পারেনি যে এরিক আসলে এই পৃথিবীতেই আর নেই। এরপর সে এরিকের ছবিটা বুকে জড়িয়ে ধরে ভেঙে পড়ে কান্নায়। ভীষণ অনুতাপে তার বুক ফেটে যাচ্ছিল। এরপর আবার আমরা এয়ারপোর্টের দৃশ্যে ফিরে আসি। লিলি মনে করছিল হয়তো যাও তাকে আটকাতে এয়ারপোর্টে এসেছে, কিন্তু সেখানে আমরা এক নতুন চরিত্রকে দেখি যার নাম ঝান। সে বিদেশ থেকে ফিরে এসেছে এবং নিজের টিকিটও চেকিং করতে শুরু করে। লিলিও সেখানে ঝানকে দেখতে পায়। এই সময় ঝানের সামনে লিলির পাসপোর্টটা পড়ে যায়। তখন সে সেটি তুলে লিলিকে দিয়ে দেয়। এরপর ঝানের নজর পড়ে লিলির হাতে থাকা ঘড়ির দিকে। সে বলে, তোমার ঘড়িটা তো খুবই ইউনিক লাগছে। লিলি তখন জানায়, এটা আমার ছেলের। ঝান একটু অবাক হয়ে বলে, তোমার ছেলে আছে? দেখে তো মনে হয় না তোমার কোনো সন্তান আছে। তোমার ছেলের বয়স কত? এই প্রশ্ন শুনে লিলির মনে তার ছেলের মৃত্যুর সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে। তারপর সে মন খারাপ করে বলে, সে মাত্র 5 বছর পর্যন্তই বেঁচে ছিল। এরপর ঝান লিলির মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। সে বলে, চলো, না হলে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। তখন কিন্তু এখানেই সবসময় থেকে যেতে হবে। এরপর তারা দুজনেই দ্রুত ফ্লাইটের দিকে এগিয়ে যায়। এরপর আবার দৃশ্যটা বাড়িতে চলে আসে। এখানে যাও লিলিকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও লিলিকে খুঁজে পায় না। অন্যদিকে ডেজি নিজের মতো করে গল্প বানাতে শুরু করে। সে বলে, লিলি ইচ্ছে করেই এসব করেছে। তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি বলছি সে শুধু তোমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। ডেজি আরো বলে, গতরাতে আমি নিজের চোখে দেখেছি লিলি আর এরিক একসাথে ডিনারে গিয়েছিল। তাহলে এত দ্রুত এসব কিভাবে হতে পারে? যাও কিছুই বুঝতে পারছিল না লিলি কেন এমন কিছু করবে। ডেজি তখন বলে, তুমি বুঝতে পারছো না? আজকাল এমন অনেক চালাক মহিলা আছে। তুমি জানো না তুমি লিলির ছেলেকে কতটা আটকে রেখেছিলে যাতে তুমি তাকে বিয়ে করতে পারো আর সে তোমাকে ড্যাড বলতে পারে। এখন লিলি সেই কষ্টেরই প্রতিশোধ নিয়ে চলে গেছে, তাই তুমিও তাকে ভুলে যাও। যাও তখন বলতে থাকে, আমাদের সম্পর্কের তো 7 বছর হয়ে গিয়েছিল। তারপর সে এরিককে জন্ম দিয়েছিল। আমি কখনো ভাবিনি আমাদের মাঝে এমন কিছু হয়ে যাবে। এদিকে সবাই তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে, চিন্তা করো না, তুমি যদি তাকে গুরুত্ব না দাও দেখবে সে নিজেই তোমার কাছে ফিরে আসবে। ঠিক তখনই দরজাটা খুলতে শুরু করে। সবাই বলে ওঠে, দেখো
সে নিজেই ফিরে এসেছে। যাও খুব খুশি হয়ে দরজার দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে লিলি নয়, তার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে ছিল। যাও রাগে তার কলার ধরে জিজ্ঞেস করে, বল আমার লিলিকে কোথায় লুকিয়ে রেখেছো? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি ম্যাডামকে কোথাও লুকাইনি, কিন্তু যাওয়ার আগে ম্যাডাম আমাকে এটা আপনাকে দিতে বলেছিল। যখন যাও সেই ডকুমেন্টটা দেখে সে একেবারে শক হয়ে যায়। এরপর সে ডেজির দিকে তাকায়। ডেজি তখন বলে, যা হয়ে গেছে তা ভুলে যাও, তোমাদের সম্পর্ক তো শেষ হয়ে গেছে, আর আমরা তো ছোটবেলা থেকেই একে অপরকে চিনি, তাই আমরা দুজন বিয়ে করতে পারি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা দুজন একে অপরকে খুব সুখে রাখবো। এখানে সে রাগের মধ্যে সেই রিপোর্টগুলো তাকে দেখায় এবং বলে, এখানে আসলে কি চলছে? তুমি আমার কোম্পানির সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছো। তুমি অ্যাকাউন্টের ফান্ডগুলো খুব বেশি বাড়িয়ে দেখিয়েছো, যার কারণে টাকাগুলো এদিক ওদিক ট্রান্সফার হয়ে গেছে। আর তোমার যে গুরুতর অসুস্থতার কথা বলেছিলে, তোমার তো কোনো স্টমাক ক্যান্সার বা এমন কোনো রোগই নেই। মানে এতদিন ধরে তুমি আমাকে এসব ব্যাপারে মিথ্যে বলে আসছো। ডেজি রিপোর্টগুলো দেখে একদম হতবাক হয়ে যায়, কারণ তার সব গোপন কথা ফাঁস হয়ে যায়। সে বলতে থাকে, এগুলো সব সত্যি নয়। যাও বলে, তুমি আমাকে আর কতদিন বোকা বানাবে? হাসপাতালের রেকর্ড আর কোম্পানির হিসাব একসঙ্গে মিলিয়ে দেখার পরই আমি বুঝতে পারলাম কেন তুমি কোম্পানিতে এত মন দিয়ে কাজ করতে। এরপর ডেজি তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু যাও চিৎকার করে ওঠে এবং বলে, তুমি এত নির্লজ্জ মেয়ে কিভাবে হতে পারো? তোমার লজ্জা লাগেনি? তুমি আমাকে আমার ছেলে এবং আমার স্ত্রী থেকে দূরে সরিয়ে দিয়েছো। ডেজি তখন বলতে থাকে, এতে আমার কি দোষ? আমিও তো অনেক কিছুই চাই, আর ছোটবেলা থেকে আমি তোমার সঙ্গেই আছি। তোমার সঙ্গে বিয়ে করার অধিকার শুধু আমারই আছে। যাও স্পষ্ট করে বলে, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে আছি বলেই যে আমাদের বিয়ে হবেই এমন তো নয়, আর আমি লিলিকে ভালোবাসি। ডেজি বলে, এখন এসব বলার মানে কি? যখন সে এখান থেকে চলে গেছে, আর এখন তোমাকে বাকি জীবন আমার সঙ্গেই কাটাতে হবে। কিন্তু যাও তাকে সরাসরি না করে দেয়। এতে ডেজি খুব রেগে যায় এবং বলে, যদি আমার সঙ্গে জীবন কাটানোর ইচ্ছে না ছিল তাহলে আমাকে আশা দেখিয়েছিলে কেন? এখানে এসে সে বুঝতে পারে যে সব ভুল আসলে যাওয়েরই ছিল, কারণ যাওই এই পরিস্থিতিকে এত দূর পর্যন্ত বাড়তে দিয়েছিল। ডেজির পেট ব্যথার অজুহাতে যাও নিজের স্ত্রী আর নিজের সন্তানকেও ছেড়ে দিয়েছিল। এরপর গল্পটা এগিয়ে যায় এবং আমরা 5 বছর পরের একটি দৃশ্য দেখি। সেখানে আমরা ছোট্ট কিউট এমিকে দেখি, যে লিলিকে মা বলে ডাকছে। সে জিজ্ঞেস করে, আমরা এখানে কেন এসেছি, আর এই জায়গার সঙ্গে তোমার এত সম্পর্ক কেন? তখন লিলি তাকে বলে যে এখানে একসময় তার ভাই খুব আনন্দে থাকতো, আর এখানে আমরা এমির হাতে সেই ঘড়িটা দেখতে পাই যেটা আগে এরিকের হাতে থাকতো। এরপর সেখানে ছান এসে বলে, তোমরা দুজন এত দৌড়াদৌড়ি করছো কেন? তখন এমি তাকে খেপাতে থাকে এবং বলে, তুমি তো একেবারে বুড়ো হয়ে যাচ্ছ, তুমি আমাদের কোনোদিনই ধরতে পারবে না, তুমি একদম ধীর কচ্ছপের মতো। এরপর আমরা যাওকে দেখি যে এখনো তাদের তিনজনের ছবিগুলো দেখছে এবং সেই দিনের কথা মনে করছে যেদিন এরিক কতটা খুশি ছিল। তারা সবাই মিলে অনেক গানও গেয়েছিল, কিন্তু তার একটাই ভুলের কারণে সে তাদের তিনজনের জীবনটাই নষ্ট করে ফেলেছে। ঠিক তখনই তার সহকারী নাথা এসে তাকে সব সত্য জানায়। সে বলে, আপনার বিয়ের দিনই লিলি সাউথ পোলে চলে গিয়েছিল, তবে শোনা যাচ্ছে সে সেখানে একাই গিয়েছিল, তার সঙ্গে কোনো বাচ্চা ছিল না। তাই আমাদের সন্দেহ হচ্ছে যে এরিককে সে কোথায় রেখে গেছে। এটা শুনে যাও বলে, সব প্রস্তুতি করে ফেলো, আমি লিলির সঙ্গে দেখা করতে যাব। কিন্তু ঠিক তখনই তার কাছে একটা ক্লায়েন্টের মেসেজ আসে, তাই সে লিলির সঙ্গে দেখা করার প্রস্তুতি আপাতত স্থগিত রাখতে বলে। এরপর আমরা লিলিকে দেখি, সে একটি মিটিং রুমে বসে আছে। সেখানে জান তাকে বলছে, তুমি এই কোম্পানির মিটিং রুমের রাস্তা এমনভাবে খুঁজে পেলে যেন বহু বছর ধরে এই কোম্পানিকে চেনো, নাকি তুমি গোপনে তোমার প্রেমিকের সঙ্গে দেখা করতে এখানে আসো? লিলি বলে, মনে হয় আমি তোমাকে বলিনি যে আমি এই কোম্পানিতে 7 বছরেরও বেশি সময় কাজ করেছি, তাই এখানকার সবকিছুই আমার জানা।
জান বলে, এটা তো খুবই ভালো খবর, তাহলে আজকের ডিলটা আমরা সহজেই সম্পন্ন করতে পারবো। লিলি বলে, দেখো আমাদের ডিলটা খুব ভালো, তবে এই কোম্পানির প্রেসিডেন্ট একটু রাগী স্বভাবের। জান বলে, ওটা নিয়ে চিন্তা করো না, সে নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়েই বেশি ব্যস্ত থাকে, কোম্পানির দিকে এখন তেমন মনোযোগও দেয় না। এরপর আমরা দেখি যাও সেই মিটিং রুমের দিকে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই সেখানে ডেজি এসে উপস্থিত হয়। আর এখানে আমরা ডেজিকে স্টাফদের পোশাকে দেখতে পাই। তখন বোঝা যায় যে সে এখন সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীদের মতো কাজ করছে। সে যাওকে কেবিনের ভেতরে যেতে নিষেধ করছিল। তখন আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল যে সে এমনটা কেন করছে। এরপর আমাদের কিছুক্ষণ আগের একটি দৃশ্য দেখানো হয়, সেখানে ডেজি নিচের এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। তখন সে বাইরে থেকেই লিলিকে কারো সাথে আসতে দেখে, তবে সে নিশ্চিত হতে পারছিল না যে সে ওটা সত্যি লিলি কিনা, কিন্তু সেই মেয়েটিকে দেখতে ঠিক লিলির মতোই লাগছিল। এরপর ছান ভেতরে চলে আসে এবং এমির হাতে থাকা সেই ঘড়িটা দেখে এরিকের কথা মনে করতে থাকে। তখন সে এমির সম্পর্কে জানতে চায়। ছান বলে, ও আমাদের ডিজাইনারের মেয়ে। অন্যদিকে আমরা লিলিকে দেখি সে ওয়াশরুমে মুখ ধুচ্ছে, কারণ সে খুবই নার্ভাস হয়ে পড়েছিল। ঠিক তখনই সেখানে ডেজি আসে। পেছন থেকে তাকিয়েই সে বুঝে যায় যে এটা লিলি। সে বলে, তুমি এত বছর পরে এখানে কি করছো? ডেজিকে দেখে লিলি অবাক হয়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কেন? ডেজি বলে, সবকিছু তোমার জন্যই হয়েছে, তোমার কারণেই আমার এই অবস্থা হয়েছে। আমাকে এখন ক্লিনিং স্টাফের কাজ করতে হচ্ছে। লিলি বলে, তুমি তোমার কাজেরই শাস্তি পাচ্ছ। ডেজি বলে, দেখো, যদি তুমি মনে করে থাকো যে যাও তোমার সেই সন্তানকে মেনে নেবে, তাহলে সেটা কখনোই হবে না। তখন লিলি তাকে মনে করিয়ে দেয় যে 5 বছর আগে সে নিজের ইচ্ছায় এখান থেকে চলে গিয়েছিল, আর এখন সে নিজের ইচ্ছেতেই ফিরে এসেছে, আর সে যাওকে অনুসরণ করে এখানে আসেনি। তারপর লিলি বলে, মনে হচ্ছে যাওয়ের সঙ্গে থাকার পর তোমার জীবন আরো খারাপ হয়ে গেছে। এটা শুনে ডেজি তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, কিন্তু লিলি স্পষ্টভাবে বলে, এটা আমার জীবন, আমি যেখানে যেতে চাই সেখানেই যাব, এর জন্য তোমার কাছ থেকে আমার কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। একথা বলেই লিলি সেখান থেকে চলে যায়, আর ডেজি খুব রেগে যায়। বন্ধুরা, এখানে আমরা যাও এবং অন্য সবাইকে দেখতে পাই যারা লিলির জন্য অপেক্ষা করছিল। আসলে যাও জানতোই না যে সেই ডিজাইনার আর কেউ নয়, লিলি নিজেই। এরপর তারা বলতে শুরু করে, মনে হচ্ছে তোমাদের ডিজাইনার মোটেও প্রফেশনাল নয়। মিটিং শুরু হওয়ার কথা ছিল আধ ঘন্টা আগে, কিন্তু সে এখনো পর্যন্ত এখানে আসেনি। তখন এমি বলে, আমি কি মাকে একটা কল করব? তারপর সে নিজের ঘড়ি দিয়ে তার মাকে কল করতে শুরু করে। যাও সেই ঘড়িটা খুব পছন্দ করে এবং জিজ্ঞেস করে, এই ঘড়িটা তোমার কাছে কিভাবে এলো? এমি বলে, এটা আমার ভাইয়ের ছিল, তাই আমার মা আমাকে এটা দিয়ে দিয়েছে। তারপর যাও তার ভাইয়ের নাম জানতে চায়। এমি বলে, আমি তো তার নাম জানি না, কিন্তু মা তাকে এঞ্জেল বলে ডাকে, কারণ সে এখন স্বর্গে আছে। এই কথা শুনে যাও বুঝতে পারে যে এমির ভাই আর এই পৃথিবীতে নেই। তখন তার মনে সন্দেহ হয়, হয়তো এমির ভাই আর কেউ নয়, এরিকই। কিন্তু আবার সে সেই সন্দেহ দূর করে দেয়, কারণ তার ধারণা অনুযায়ী এরিক তো মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এরপর লিলির কাছ থেকে ছানের কাছে একটি কল আসে। লিলি বলে, আজকের মিটিংটা আমি চালিয়ে যেতে পারবো না, কারণ আমি ভালো অনুভব করছি না, তাই আমাকে বাড়ি যেতে হবে। এরপর ছান যাওয়ের কাছে ক্ষমা চেয়ে মিটিংটি ক্যান্সেল করার কথা বলে। যাও বলে, মনে হচ্ছে তোমাদের ডিজাইনারের কোনোই পরোয়া নেই, তাহলে পরের বার আসারও দরকার নেই। এই শুনে ছান একটু ঘাবড়ে যায়। তখন যাও বলে, ভয় পেও না, আমি এটা বলছি কারণ আমি এই ডিলটা এখনই কোনো আলোচনায় ছাড়া সাইন করতে চাই। আলোচনা করার দরকার নেই, কারণ আমি ইতিমধ্যেই তোমাদের প্রেজেন্টেশন পড়েছি এবং
প্রোডাক্টটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা শুনে ছান খুব খুশি হয়ে যায়, কারণ কোনো নেগোসিয়েশন ছাড়াই ডিলটা সাইন হয়ে যাচ্ছে। এরপর মিটিং শেষ হয়ে যায়। তখন ডেজি বাইরে বেরিয়ে আসে এবং জাওকে বলতে শুরু করে, গত 5 বছর ধরে আমি তোমার কোম্পানিতে একজন ঝাড়ুদার হিসেবে কাজ করছি। এখন ডেজি বলতে শুরু করে, তোমার কি আমার জন্য একটুও মায়া লাগে না? তখন জাও তাকে বলে, দেখো, তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমাকে পুলিশের হাতে দিইনি। অন্তত একজন বন্ধুর মতো আমি তোমাকে এখানে একটা চাকরি দিয়েছি, না হলে তোমার তো জেলে থাকার কথা ছিল। এরপর ডেজি তাকে বলতে থাকে, তুমি এসব বলছো কারণ লিলি আবার ফিরে এসেছে, তাই না? এই কথা শুনে যাও একদম চমকে যায় এবং বলে, কি, লিলি ফিরে এসেছে? এটা শুনে ডেজি বুঝতে পারে যে যাও আসলে এসব কিছুই জানে না। তখন সে বলতে শুরু করে, তোমার মনে হচ্ছে সে আবার ফিরে আসবে? না, সে আর ফিরে আসবে না। এখনো তোমার কাছে সুযোগ আছে। এ কথা শুনে যাও রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেই ইভেন্টের ভেতরের দৃশ্য দেখি। সেখানে যাও দূর থেকে এমিকে কেক খেতে দেখছিল। তাকে দেখে যাওর নিজের ছেলে এরিকের কথা মনে পড়ে যায়। তারপর সে এগিয়ে গিয়ে এমির সাথে কথা বলতে শুরু করে এবং তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে। এমি বলে, আমার মা অনেক কাজ করে, তাই তিনি খুব ব্যস্ত, কিন্তু তিনি খুব তাড়াতাড়ি এই ইভেন্টে চলে আসবে, কারণ এই ডিজাইনটা আসলে তারই। তখন সেখানে থাকা সবাই জিজ্ঞেস করে, এটা কি তোমার মেয়ে? ছান বলে, না, আমি অবশ্যই চাইতাম এটা আমার মেয়ে হোক, কিন্তু এটা আমার ডিজাইনারের মেয়ে, আর আমি গত 5 বছর ধরে আমার সেই ডিজাইনারকে পটানোর চেষ্টা করছি, কিন্তু সে এখনো আমার প্রেমে পড়েনি। এটা শুনে সবাই হেসে ওঠে। যাও বলে, দেখছি তোমার আমার মতো আরেকজন আশিক বের হয়েছ। আমি তো 7 বছরেরও বেশি সময় ধরে একজনের জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আমাকে খুব গম্ভীর শাস্তি দিয়েছে। এরপর ছান বলে, শাস্তি কিনা জানি না, কিন্তু নিজের ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা খুব কঠিন। তবে এটা ভালো, কারণ এতে বোঝা যায় আমাদের বন্ধন কতটা শক্ত হচ্ছে এবং আমরা একে অপরের ওপর কতটা বিশ্বাস করছি। আশা করি আপনার ভালোবাসার সাথেও আবার সেই বন্ধন পূর্ণ হবে। এতক্ষণে ছান পিছন থেকে একটি মেয়েকে দেখতে পায়, যাকে তার লিলির মতো মনে হয়। তারপর সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে থাকে, আর ধীরে ধীরে সেখানে যাওয়ার সময় টেসি এসে তাকে থামিয়ে দেয়। সে তাকে সেখানে যেতে দিতেও চায় না। তখন সে তাকে 5 বছর আগের কথা মনে করিয়ে দেয়। সে বলে, মনে হচ্ছে এই একই ব্যাঙ্কুয়েট হলের ভেতরে একটা বড় মিটিং হয়েছিল। এটা একটা ইভেন্টের মতো ছিল। সবার সামনে আমি এই প্রোডাক্টটা লঞ্চ করেছিলাম, আর তখন তুমি আমাকে সাহায্য করেছিলে। তাহলে এখন তুমি আবার আমাকে সাহায্য করতে পারছো না কেন? যাও তখন তাকে সীমা অতিক্রম করতে না বলে। সে বলে, তুমি একটা স্টাফের চাকরিও ডিজার্ভ করো না। তোমাকে যতটা দেওয়া হয়েছে তাতেই খুশি থাকো, না হলে আমাকে তোমাকে এই চাকরি থেকেও বের করে দিতে হবে। কিন্তু ঠিক যখন সে সেই মেয়েটির কাছে যেতে যাচ্ছিল, তখন দেখে মেয়েটি ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছে। এরপর ডেজি আবার নাটক শুরু করে যে তার পেটে খুব ব্যথা করছে। যাও তাকে বলে, এই নাটক এখন আর আমার সামনে চলবে না। ডেজি বলে, তুমি বুঝছো না, 5 বছর ধরে আমি এখানে সাধারণ কর্মচারীর মতো কাজ করছি। আমার ইমিউন সিস্টেম খুব দুর্বল হয়ে গেছে, তাই হয়তো আমার লাং ক্যান্সারও হতে পারে। এই সব কথা এমি শুনছিল। তখন সে এগিয়ে এসে যাওকে জিজ্ঞেস করে, তুমি কি ডাক্তার? যাও বলে, না, আমি ডাক্তার নই। তখন এমি ডেজিকে বলে, যদি তুমি অসুস্থ হও তাহলে ডাক্তারের কাছে যাও, এখানে আঙ্কেলের কাছে কেন আসছো? এই কথা শুনে যাওয়ের লিলির কথা মনে পড়ে যায়, কারণ একসময় লিলিও তাকে একই কথা বলেছিল, যদি তুমি অসুস্থ হও তাহলে ডাক্তারের কাছে যাও, আর যদি সমস্যায় পড়ো তাহলে পুলিশের কাছে যাও। তুমি কি কোনো ডাক্তার নাকি? এই কথা মনে পড়তেই যাও খুব অবাক হয়ে যায়। এদিকে ডেজি রেগে গিয়ে এমিকে থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা লোকজন তাকে থামিয়ে দেয়।
তারপর যাও ডেজির ওপর চিৎকার করে বলে, তোমার নাকি পেট ব্যথা, কিন্তু একটা বাচ্চাকে মারার জন্য তোমার শক্তি তো ঠিকই আছে, আবার পেট ব্যথার অজুহাত দিচ্ছ। এরপর যাও এমিকে জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের নাম কি? তখন এমি বলতে শুরু করে যে শেষবার আমি যখন মাকে আমার ভাইয়ের নাম জিজ্ঞেস করেছিলাম তখন মা বলেছিল আমার ভাইয়ের নাম এরিক। এরিকের নাম শুনেই যাও একদম অবাক হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে যায়। এরপর স্টেজে এসে দাঁড়ায় প্রোডাক্ট ডিজাইনার, যে আর কেউ নয়, লিলি। যাও শুধু তার কণ্ঠস্বর শুনেই তাকে চিনে ফেলে, আর যখন সে পিছনে ঘুরে তাকায় তখন সে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। লিলিও তখন তাকে দেখে একটু অবাক হয়, কিন্তু সে কিছু না বলে তার প্রোডাক্টের ডিটেলস বোঝাতে শুরু করে। সবকিছু শেষ হওয়ার পর লিলি সেখান থেকে চলে যাচ্ছিল। যাও ভেবেছিল সে হয়তো তার কাছে আসবে, কিন্তু লিলি তাকে পুরোপুরি ইগনোর করে চানের কাছে চলে যায় এবং তারা দুজন একসাথে বের হয়ে যেতে থাকে। তখন যাও তাকে থামিয়ে বলে, দেখো আমরা আগের মতো সবকিছু আবার স্বাভাবিক করতে পারি। আর এই এমি কার মেয়ে? তখন লিলি বলে, এই ব্যাপারটা জানাটা তোমার একদমই দরকার নেই। এতে যাওয়ের মনে সন্দেহ হয় যে হয়তো চ্যানই এমির বাবা। তখন সে আবার বলে, তাহলে আমার এরিকের কি হবে? তুমি এরিককে কোথায় লুকিয়ে রেখেছো? রাগে লিলি তাকে একটা থাপ্পড় মারে এবং বলে, তুমি আর কতদিন অতীত আঁকড়ে ধরে থাকবে? এখন থেকে আমাকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করো। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। সবকিছু বুঝে যায় যাও। চ্যানও বিষয়টা বুঝতে পারে। বাইরে এসে চ্যান লিলিকে জিজ্ঞেস করে, তার মানে যাও কি এরিকের আসল বাবা ছিল? লিলি বলে, হ্যাঁ। তারপর চ্যান বলে, মনে হচ্ছে এই কারণেই তুমি আমাকে কখনো হ্যাঁ বলছো না। তখন লিলি তাকে বোঝায় যে বিষয়টা আসলে তা নয়। চ্যান তখন বলে, আমি তোমার অনুভূতি বুঝতে পারি, কিন্তু যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখন তোমার প্রতি ভালোবাসা সঙ্গে সঙ্গে তৈরি হয়নি। আর এমির ব্যাপারটা তো জানোই, আমি এমিকে অ্যাডপ্ট করেছি। এমিকে অ্যাডপ্ট করার পর আমার জীবনের সব শূন্যতা চলে গেছে। এখন এমিকে নিয়ে আমি খুবই সুখে আছি। ঠিক তখনই সেখানে এসে যায় যাও, আর দূর থেকে সে দেখে এই তিনজন খুব হাসি খুশি ভাবে একসাথে কথা বলছে। এরপর লিলি বলতে শুরু করে যে সে এরিকের সাথে দেখা করতে যাবে। এটা শুনে যাও মনে মনে ভাবে যে অবশেষে সে তার ছেলের সাথে দেখা করতে পারবে। লিলি গিয়ে নিজের গাড়িতে বসে। তখন যাও এসে গাড়িতে বসে পড়ে। যাও তার হাত ধরে ফেলে। লিলি তাকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু যাও বলে, না, আমি শুধু একবার এরিকের মুখে ড্যাড শব্দটা শুনতে চাই, তারপর আমি নিশ্চয়ই চলে যাব। লিলি বলে, ঠিক আছে। এরপর তারা গাড়ি নিয়ে রওনা হয়। কিছুক্ষণ পর তারা ঠিক সেই একই রাস্তায় পৌঁছে যায় যেখানে 5 বছর আগে যাও লিলিকে মাঝ রাস্তায় একা ফেলে চলে গিয়েছিল। যাও অবাক হয়ে বলে, তুমি এখানে আমাকে কেন নিয়ে এলে? লিলি ঠিক সেই জায়গাতেই গাড়ি থামিয়ে তাকে নামিয়ে দেয়। যাও বলে, তুমি এটা ঠিক করছো না, তুমি তো আমাকে প্রমিস করেছিলে। লিলি ঠান্ডা গলায় বলে, আমি কি করব? তোমার তো বুঝতে পারা উচিত। এখানে তুমি খুব সহজেই একটা ট্যাক্সি পেয়ে যাবে। যাও বাধ্য হয়ে নেমে পড়ে। এরপর সে নিজের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে লিলির গাড়ির নাম্বার প্লেট ট্র্যাক করতে বলে। অন্যদিকে লিলি চলে যায় এরিকের কবরস্থানে। সেখানে গিয়ে সে এরিকের কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ সেদিন সে তার ছেলের জীবন বাঁচাতে পারেনি। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় যাও। নিজের ছেলের কবর দেখে সে ভীষণ শক হয়ে যায় এবং কাঁদতে শুরু করে, কিন্তু কাঁদতে কাঁদতেই সে সব দোষ লিলির ওপর চাপাতে থাকে। সে বলে, তুমি আমাকে তার থেকে দূরে রেখেছিলে, আর দেখো আজ তার কি অবস্থা হয়েছে। এটা শুনে লিলি রেগে চিৎকার করে বলে, আমাকে দোষ দিও না,
সব দোষ তোমার। তারপর সে জাউকে সেই দিনের সব ঘটনা মনে করিয়ে দেয়। তখন জাউয়ের ভীষণ অনুশোচনা হয়। সে তখন বুঝতে পারে কেন যখন এমি তার ভাইয়ের কথা বলেছিল তখন তার মনে হচ্ছিল যেন সে এরিকের কথাই বলছে। জাউ তখন লিলির কাছে ক্ষমা চায়, কিন্তু লিলি তার কোনো উত্তর দেয় না। এরপর লিলি এমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে তারা তাদের পুরনো বাড়িতে ফিরে আসে। সেখানে কয়েকদিন থাকার পর তারা আবার জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই জাউ তাদের সাথে দেখা করতে সেখানে এসে পৌঁছায়। এরপর জাউ শেষবারের মতো একটা সুযোগ চেয়ে কথা বলতে শুরু করে। লিলি তখন এমিকে উপরে খেলতে পাঠিয়ে দেয় এবং জাউকে বোঝাতে শুরু করে। সে বলে, দেখো, আমাদের দুজনের মধ্যে যা কিছু ছিল শুরুতে হয়তো ঠিক ছিল, কিন্তু এখন আমরা দুজনই বদলে গেছি। বিশেষ করে তুমি। তোমার কাছে বদলানোর অনেক সুযোগ ছিল, কিন্তু বারবার সুযোগ পাওয়ার পরেও তুমি সেগুলো নষ্ট করেছো। তাই এখন আমি তোমাকে আর একটা সুযোগ দিতে পারবো না। যাও তখন অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু লিলি তাকে বলে, যদি তুমি সত্যি আমাকে সম্মান করো তাহলে এই বিষয়টা নিয়ে আর কখনো আমার কাছে বলবে না। এ কথা শুনে যাও চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। লিলিও তারাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ আবার যাও ফিরে আসে। সে বলে, এইবার আমি আর সুযোগ চাইতে আসিনি, কিন্তু যাওয়ার আগে কি আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কখনো তোমার জীবনে সমস্যা তৈরি করব না। যাওকে দেখে লিলির মনে হঠাৎ পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন একবার যাও তাকে অপহরণকারীদের হাত থেকে বাঁচিয়েছিল এবং সারা রাত তাকে জড়িয়ে ধরে বসেছিল। তখন সে বলেছিল যে সে সারা জীবন লিলিকে রক্ষা করবে, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি সত্যি হয়নি। এরপর তারা দুজন একে অপরকে আলিঙ্গন করে। লিলি বলে, আমি তোমাকে শুধু এই জন্যই জড়িয়ে ধরলাম যাতে তোমাকে একটা ঠিকঠাক বিদায় বলতে পারি। এরপরে আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। এরপর লিলি নিজের জিনিসপত্র গাড়ির ডিকিতে রাখতে শুরু করে। ঠিক তখনই তারা দেখে ডেজি খুব রাগে গাড়ি দ্রুত গতিতে চালিয়ে তার দিকে আসছে। সে লিলিকে গাড়ি দিয়ে ধাক্কা মারতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে যাও সামনে এসে দাঁড়ায় এবং গাড়িটা তাকে জোরে ধাক্কা দেয়। যাও মাটিতে পড়ে যায় এবং তার শরীর থেকে অনেক রক্ত বের হতে থাকে। লিলি তখন তাকে মরতে মানা করে বলে, হাল ছেড়ো না, অ্যাম্বুলেন্স এখনই এসে যাবে। কিন্তু যাও বলে, না, এটা আমার কর্মের শাস্তি। এখন আমি স্বর্গে গিয়ে এরিকের সাথে দেখা করব। কিছু সময় আমি তার সাথে কাটাবো আর আমি ওর সাথে মিলে এখান থেকে তোমাদের দিকে তাকিয়ে থাকবো। একথা শুনে লিলির খুব কষ্ট হয়, তবে সে কষ্ট পায় এই জন্য নয় যে সে এখনো যাওকে ভালোবাসে, বরং এই জন্য যে তার কারণেই আর একটা মানুষের জীবন শেষ হয়ে গেল। এভাবেই শেষ পর্যন্ত যাও সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর আমরা এখানে এরিক এবং যাওয়ের কবর দেখতে পাই, যেগুলো পাশাপাশি রয়েছে। লিলি এমিকে নিয়ে সেখানে তাদের দুজনকে দেখতে আসে। সেখানে দাঁড়িয়ে লিলি শুধু এটুকুই কামনা করে, বাস্তব জীবনে না হলেও অন্তত স্বর্গে যেন এরিক তার বাবাকে ড্যাড বলে ডাকতে পারে। এভাবেই এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়।